স্টুডেন্টস, আমরা ইতিহাসের ধারণা প্রথম অধ্যায় পড়ে দিয়েছি। আজকে এই অধ্যায়ের বিষয়বস্তু এবং এক নজরে এই অধ্যায় কি দর্শন, মানে এই অধ্যায়ের সম্পূর্ণ চ্যাপ্টার সম্পর্কে একটু আউটলাইন দেওয়া। দেখো, ইতিহাসের ধারণা অধ্যায়ের বিষয়বস্তু। ইতিহাস হলো অতীতের বাস্তব ঘটনা। আমরা আজকে যেটা বর্তমান, সেটা কিছুদিন পরে সেটাই ইতিহাস হয়ে যাবে। তার মানে কি, ইতিহাস হচ্ছে অতীতের বাস্তব ঘটনা, কখনো অতীতে সেটা হয়েছিল। সমাজবদ্ধ মানুষের অতীত ঘটনার সমষ্টি হলো ইতিহাস। তাহলে আমরা ইতিহাস কি যদি এক কথায় প্রশ্ন করা যায়, তাহলে হচ্ছে আমরা বলতে পারি ইতিহাস হলো অতীতের বাস্তব ঘটনা, আর সমাজবদ্ধ মানুষের অতীত ঘটনার সমষ্টি হলো ইতিহাস। ইতিহাস অনুশীলন ও রচনা পদ্ধতি ও তার দর্শনই হলো ইতিহাস চর্চা। আর ইতিহাস চর্চা কি? ইতিহাস অনুশীলন ও রচনা পদ্ধতি ও তার দর্শনই হলো ইতিহাস চর্চা। ঘটনার বর্ণনার ক্ষেত্রে পক্ষপাতিত্ব নয়, নিরপেক্ষ বর্ণনায় ঐতিহাসিকের দায়বদ্ধতা। আর ঐতিহাসিক কি করবে? তার দায়বদ্ধতা কি থাকবে? তার দায়বদ্ধতা হচ্ছে নিরপেক্ষভাবে তাকে বর্ণনা করতে হবে। কোনো ক্ষেত্রে পক্ষপাতিত্ব করা চলবে না। আগে কেমন রাজার থেকে ইতিহাস রচনা করতো, তাদের রাজার পক্ষপাতিত্ব করে রচনা হতো, ওরকম ইতিহাস না। আর এখন তো ইতিহাস রচনার ক্ষেত্রে সব পরিবর্তন হয়ে গেছে। এখন তো নিম্নবর্গীয় ইতিহাস রচনা শুরু হয়ে গেছে। এখন সাধারণ খেটে খাওয়া মানুষের ইতিহাস রচনা হচ্ছে। প্রচলিত ইতিহাস চর্চার মূল বিষয় ছিল রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক ও সাংবিধানিক। কিন্তু 20 শতকে ইতিহাস চর্চায় সমাজের বিভিন্ন শ্রেণী ও ঘটনা গুরুত্ব লাভ করে। ফলে ইতিহাস চর্চায় আসে বৈচিত্র্য। ইতিহাস চর্চার বৈচিত্র্যের এই ক্ষেত্রগুলি হলো নতুন সামাজিক ইতিহাস, খেলার ইতিহাস, খাদ্যাভ্যাসের ইতিহাস, শিল্প চর্চার ইতিহাস, সঙ্গীত, শিল্প চর্চার মধ্যে কি কি পড়ছে? সঙ্গীত, নৃত্য, নাটক, চলচ্চিত্র, পোশাক পরিচ্ছদের ইতিহাস, যানবাহন, যোগাযোগ ব্যবস্থার ইতিহাস, দৃশ্য শিল্পের ইতিহাস। দৃশ্য শিল্পের মধ্যে পড়ছে ছবি আঁকা, ফটোগ্রাফি, স্থাপত্যের ইতিহাস, স্থানীয় ইতিহাস, শহরের ইতিহাস, সামরিক ইতিহাস, পরিবেশের ইতিহাস, বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাস এবং নারী ইতিহাস। এখন ইতিহাস চর্চা অনেক ব্যাপক, পরিধিটা অনেক বেড়ে গেছে। ঠিক আছে, তার মধ্যে এই যেগুলো বললাম, ইতিহাসের বৈচিত্র্য ক্ষেত্রগুলো নতুন সামাজিক ইতিহাস, খেলার ইতিহাস, খাদ্যাভ্যাসের ইতিহাস, শিল্প চর্চার ইতিহাস, পোশাক পরিচ্ছদের ইতিহাস, দৃশ্য শিল্পের ইতিহাস, স্থাপত্যের ইতিহাস, স্থানীয় ইতিহাস, শহরের ইতিহাস, সামরিক ইতিহাস, পরিবেশ ইতিহাস, বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা বিদ্যার ইতিহাস, নারী ইতিহাস, এগুলো সব এখন ইতিহাস চর্চার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। এই সমস্ত ইতিহাসের প্রতিটির পৃথক পৃথক উদ্ভব, বিবর্তন ও বৈশিষ্ট্য রয়েছে। আবার প্রতিটি ইতিহাসের ক্ষেত্র একে অন্যের সঙ্গে যুক্ত। আর এভাবে গড়ে উঠেছে সামগ্রিক ইতিহাস। লুসিয়ান ফেভার ও মার্ক ব্লক প্রতিষ্ঠিত দ্য অ্যানালস গোষ্ঠীর ঐতিহাসিকদের ইতিহাস চর্চার মাধ্যমে সামগ্রিক ইতিহাস চর্চা গুরুত্ব লাভ করেছে। তাহলে সামগ্রিক ইতিহাস চর্চা, এই যে এখন সামগ্রিক ইতিহাস চর্চা হচ্ছে, গুরুত্ব লাভ কখন থেকে হলো? লুসিয়ান ফেভার ও মার্ক ব্লক প্রতিষ্ঠিত দ্য অ্যানালস গোষ্ঠীর ঐতিহাসিকদের ইতিহাস চর্চার মাধ্যমে। এবার তোকে ইতিহাস চর্চার বৈচিত্র্যের পাশাপাশি আমাদের পড়তে হবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান ব্যবহারের পদ্ধতি। কি কি ব্যবহার করব, কিভাবে করব। এটা ইতিহাসের উপাদান মূলত প্রত্নতাত্ত্বিক ও সাহিত্যিক হলো বর্তমানে মুখের কথা, স্মৃতিকথা, ফটোগ্রাফি, ইন্টারনেট প্রভৃতি থেকেও ইতিহাসের উপাদান ও তথ্য সংগৃহীত হয়। এই অধ্যায় থেকে আমরা সরকারি নথিপত্র, সরকারি নথিপত্রের মধ্যে কি কি পড়ছে? পুলিশ, গোয়েন্দা, সরকারি আধিকারিকদের প্রতিবেদন, বিবরণ, চিঠিপত্র, আত্মজীবনী ও স্মৃতিকথা, যেমন আছে তার মধ্যে আছে বিপিন চন্দ্র পালের 70 বছর, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি, সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা, চিঠিপত্র, সাময়িক পত্র, সাময়িক পত্রের মধ্যে আছে বঙ্গদর্শন ও সংবাদপত্র, সংবাদপত্রের মধ্যে আছে সোমপ্রকাশ। কে কিভাবে ইতিহাসের উপাদান রূপে ব্যবহার করা হয় তা আমরা এই অধ্যায়ে জানতে পারবো। এবার দেখো, এক নজরে এই অধ্যায় দর্শন আর কি, ইতিহাস চর্চা। ইতিহাস চর্চার কি যদি প্রশ্ন আসে, ইতিহাস অনুশীলন ও রচনা পদ্ধতি হলো ইতিহাস চর্চা। আর আধুনিক ইতিহাস চর্চা কি হচ্ছে? 18 শতকের সূচনা থেকে 20 শতকের শেষ পর্যন্ত সময়ের ইতিহাস চর্চাকে বলা হচ্ছে আধুনিক ইতিহাস চর্চা। আধুনিক ইতিহাসের বিভিন্ন দৃষ্টিভঙ্গি কি? সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি, জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি, কেমব্রিজ গোষ্ঠীর দৃষ্টিভঙ্গি, মার্ক্সবাদী ধারণা, অ্যানাল গোষ্ঠীর দৃষ্টিভঙ্গি, সাব অল্ট্রান বা নিম্নবর্গীয় দৃষ্টিভঙ্গি, এগুলো হচ্ছে আধুনিক ইতিহাসের বিভিন্ন দৃষ্টিভঙ্গি। আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য কি? নতুন সামাজিক ইতিহাস, খেলার ইতিহাস, খাদ্যাভ্যাসের ইতিহাস, শিল্প চর্চার ইতিহাস। শিল্প চর্চার মধ্যে পড়ছে সঙ্গীত, নৃত্য, নাটক, চলচ্চিত্র, পোশাক পরিচ্ছদের ইতিহাস, যানবাহন, যোগাযোগ ব্যবস্থার ইতিহাস, দৃশ্য শিল্পের ইতিহাসের মধ্যে পড়ছে ছবি আঁকা, ফটোগ্রাফি, স্থাপত্যের ইতিহাস, স্থানীয় ইতিহাস, শহরের ইতিহাস, সামরিক ইতিহাস, পরিবেশের ইতিহাস, বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাস, নারী ইতিহাস। এগুলো সব আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য। এরপর দেখো আধুনিক ভারত। অষ্টাদশ শতকের মাঝামাঝি থেকে 20 শতকের দ্বিতীয়ার্ধের ভারতকে বলা হচ্ছে আধুনিক ভারত। এই ভারত ব্রিটিশ ভারত নামেও পরিচিত। তাহলে আধুনিক ভারত আর ব্রিটিশ ভারত একই জিনিস। যদি প্রশ্ন আসে আধুনিক ভারত কবে থেকে আর কি, অষ্টাদশ শতকের মাঝামাঝি থেকে 20 শতকের দ্বিতীয়ার্ধের ভারত
এটাই হচ্ছে আধুনিক ভারত, এবং এই ভারত ব্রিটিশ ভারত নামেও পরিচিত। দেখো আধুনিক ভারতের ইতিহাসের উপাদান কি? সরকারি নথিপত্র, অর্থাৎ নথিপত্রের মধ্যে পড়বে পুলিশ, গোয়েন্দা, সরকারি অফিসার বা আধিকারিকদের প্রতিবেদন, বিবরণ। চিঠিপত্র হলো আধুনিক ভারতের ইতিহাসের প্রাথমিক উপাদান। আর অন্যদিকে গৌণ উপাদানগুলি হলো আত্মজীবনী ও স্মৃতিকথা, চিঠিপত্র, সাময়িক পত্র ও সংবাদপত্র। তো তোমাদের যদি ছোট প্রশ্ন আসে যে আধুনিক ভারতের ইতিহাসের উপাদানগুলো কি কি, তাহলে তোমরা সহজে বলতে পারো যে আধুনিক ভারতের ইতিহাসের উপাদানগুলি হচ্ছে সরকারি নথিপত্র, অর্থাৎ পুলিশ, গোয়েন্দা, সরকারি অফিসার বা আধিকারিকদের প্রতিবেদন, বিবরণ। আর চিঠিপত্র হলো আধুনিক ভারতের ইতিহাসের প্রাথমিক উপাদান। অন্যদিকে গৌণ উপাদানগুলি হলো আত্মজীবনী ও স্মৃতিকথা, চিঠিপত্র, সাময়িক পত্র ও সংবাদপত্র। দেখো ভারত ইতিহাসের উপাদানের সংরক্ষণ কেন্দ্র কোনগুলো আছে? সরকারি নথিপত্র সংরক্ষণের জন্য কলকাতা, দিল্লি, বোম্বাই, মাদ্রাজ প্রভৃতি বড় শহরে গড়ে তোলা স্বতন্ত্র দপ্তর মহাফেজখানা বা লেখাগার নামে পরিচিত। ভারতের জাতীয় মহাফেজখানা দিল্লিতে অবস্থিত। এবার যদি প্রশ্ন একটা ছোট প্রশ্ন যে ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত? দিল্লিতে অবস্থিত। আর এই মহাফেজখানাগুলোর কাজ কি? এগুলো হচ্ছে ভারতের ইতিহাসের উপাদান সংরক্ষণ করে রাখে। তাহলে এগুলো হচ্ছে ভারত ইতিহাসের উপাদানের সংরক্ষণ কেন্দ্র। আর একবার শোনো, সরকারি নথিপত্র সংরক্ষণের জন্য কলকাতা, দিল্লি, বোম্বাই, মাদ্রাজ প্রভৃতি বড় শহরে গড়ে তোলা স্বতন্ত্র দপ্তর মহাফেজখানা বা লেখাগার নামে পরিচিত। তোমাদের আবার এইভাবে প্রশ্ন আসতে পারে লেখাগার কি? লেখাগার একই কথা, লেখাগার হচ্ছে সরকারি নথিপত্র সংরক্ষণের জন্য কলকাতা, দিল্লি, মুম্বাই, মাদ্রাজ প্রভৃতি বড় শহরে গড়ে তোলা স্বতন্ত্র দপ্তর, তাকেই বলা হচ্ছে মহাফেজখানা বা লেখাগার। ভারতীয় জাতীয় মহাফেজখানা দিল্লিতে অবস্থিত। এবার দেখো আত্মজীবনী ও স্মৃতিকথা, এটি একটি জীবন ও স্মৃতিমূলক সাহিত্য। তোমাদের যদি বলে আত্মজীবনী ও স্মৃতিকথা কি, তাহলে আমরা বলবো এটি একজন ব্যক্তির বা একটি ব্যক্তির জীবন ও স্মৃতিমূলক সাহিত্য। এখানে লেখক বা লেখিকা তার জীবনে ঘটে যাওয়া প্রত্যক্ষ বা পরোক্ষ ঘটনা এবং সমসাময়িক দেশ কালের কথা স্মৃতি রোমন্থন করে গ্রন্থের মাধ্যমে প্রকাশ করেন। যেমন এক, প্রবাসী পত্রিকায় প্রকাশিত 1933 খ্রিস্টাব্দ বিপিন চন্দ্র পালের আত্মজীবনী 70 বছর। এবার যদি প্রশ্ন আসে উল্টো ভাবে যে 70 বছর কি? 70 বছর হচ্ছে বিপিন চন্দ্র পালের আত্মজীবনী। দুই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি 1912 খ্রিস্টাব্দ। তিন, সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা 1944 থেকে 45 খ্রিস্টাব্দ। এবার দেখো মেয়েকে লেখা পিতার পত্র। আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু তার মেয়ে কন্যা ইন্দিরাকে যে এলাহাবাদ জেল থেকে যে চিঠি লিখেছিলেন সেগুলো অনেক তথ্য সমৃদ্ধ চিঠি। জওয়াহরলাল নেহরু 1928 থেকে 29 খ্রিস্টাব্দে তার 10 বছর বয়স্ক কন্যা ইন্দিরাকে এলাহাবাদ জেল থেকে যে চিঠি লিখতেন সেগুলির সংকলন হলো মেয়েকে লেখা পিতার পত্র। এই গ্রন্থের বাংলা অনুবাদের নাম কল্যাণিয়াসু ইন্দু। মুন্সি প্রেমচাঁদ এই গ্রন্থটির হিন্দি অনুবাদ পিতাকে পত্র পুত্রীকে নাম করেছেন। এবার যদি প্রশ্ন আসে যে পিতাকে পত্র পুত্রীকে নাম, এই হিন্দি অনুবাদটা কে করেছেন? মুন্সি প্রেমচাঁদ। এরপরে সমসাময়িক পত্র, সংবাদপত্র। যে পত্র পত্রিকা নির্দিষ্ট ব্যবধানে প্রতি সপ্তাহ বা প্রতি মাসে দুবার বা প্রতি মাসে বা 3 মাস অন্তর যদি প্রকাশিত হয় তা সাময়িক পত্র নামে পরিচিত। সাময়িক পত্র সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক বা ত্রৈমাসিক হতে পারে। অন্যদিকে দৈনিক নানা খবর নিয়ে প্রকাশিত পত্রিকা সংবাদপত্র নামে পড়ছে। তাহলে সাময়িক পত্র বুঝতে পারছো, সাময়িক পত্র হচ্ছে নির্দিষ্ট একটা ব্যবধান থাকবে, প্রতি সপ্তাহ হতে পারে বা মাসে 2 বার হতে পারে বা প্রতি মাসে 1 বার হতে পারে বা 3 মাস অন্তর প্রকাশিত হতে পারে, সেগুলো হচ্ছে সাময়িক পত্র। আর প্রতিদিন যেটা প্রকাশিত হয় সেটা হচ্ছে যে পত্রিকা প্রকাশিত সেটা হচ্ছে সংবাদপত্র। এবার দেখো সংবাদপত্র আর সাময়িক পত্রের মধ্যে কি আছে? বঙ্গদর্শন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1872 খ্রিস্টাব্দে এটি প্রকাশ করেন। এই যে বঙ্গদর্শন প্রকাশ প্রথম কে করেন? সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কত সালে? 1872 খ্রিস্টাব্দে। ইতিহাসে এই সাল তারিখটা খুবই জরুরি। এটি ছিল মাসিক পত্রিকা। বঙ্কিমচন্দ্র 48টি সংখ্যার সম্পাদনা করেন। পরবর্তীকালে বঙ্কিমচন্দ্রের অগ্রজ সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের উদ্যোগে পুনঃপ্রকাশিত হয়। এরপরে সোমপ্রকাশ সংস্কৃত কলেজের অধ্যাপক দ্বারকানাথ বিদ্যাভূষণ 1858 খ্রিস্টাব্দে পত্রিকা প্রকাশ করেন। এই পত্রিকা প্রকাশের মুখ্য পরিকল্পনাকারী ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটি প্রাথমিক পর্বে ছিল সাপ্তাহিক পত্রিকা। আজকে পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।